আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষায় পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের কী টাইপের প্রশ্ন আসতে চলেছে। তো এই যে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুর দিকে অনুষ্ঠিত হবে। এবং এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের যেটা দেওয়া আছে, প্রথমে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এখান থেকে তোমাদের যেটা এমসিকিউ আসবে 3টে, 1 নম্বরের প্রশ্ন 3টে আসবে। এছাড়াও তোমাদের এখানে 2 নম্বরের প্রশ্ন একটা আসছে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, সেখান থেকে তোমাদের এমসিকিউ 2টো, একটা তোমাদের 1 নম্বরের 2টো প্রশ্ন, এছাড়াও 2 নম্বরের একটা প্রশ্ন। এবং দেখো এই যে এই দুটো চ্যাপ্টার মিলিয়ে তোমাদের 3 নম্বরের একটা প্রশ্ন আসবে। ঠিক তেমনিভাবে তোমরা দেখে নাও, সাম্রাজ্য বিস্তার ও শাসন থেকে এমসিকিউ 2টো, 1 নম্বরের প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বরের প্রশ্ন এবং একটা 5 নম্বরের প্রশ্ন আসছে। অর্থনীতি ও জীবনযাত্রা থেকে 2টো এমসিকিউ, 2টো তোমাদের 1 নম্বরের প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বরের প্রশ্ন, একটা 5 নম্বরের প্রশ্ন। ঠিক তেমনি এখানে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক, এই চ্যাপ্টার থেকে আসছে তোমাদের 3টে এমসিকিউ, 3টে 1 নম্বরের প্রশ্ন, একটা 2 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বরের প্রশ্ন এবং একটা 5 নম্বরের প্রশ্ন। ভারত ও সমকালীন বহির্বিশ্ব, এখান থেকে তোমাদের আসছে একটা 2টো এমসিকিউ আসছে, 2টো 1 নম্বর প্রশ্ন আসছে, একটা 2 নম্বরের প্রশ্ন আসছে এবং একটা 3 নম্বর প্রশ্ন আসছে। এখান থেকে 5 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। সবশেষে যেটা দাঁড়ালো, 14টা তোমাদের এমসিকিউ থাকছে, 14টা থাকছে 1 নম্বরের প্রশ্ন, 6টা থাকছে 2 নম্বরের প্রশ্ন, এছাড়া তোমাদের এখানে 5টা থাকছে 3 নম্বরের প্রশ্ন এবং 3টে থাকছে 5 নম্বরের প্রশ্ন। মোট তোমাদের 70 নম্বরের পরীক্ষা। তো তোমরা দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো ঠিক কেমন হতে পারে। তো দেখো, প্রথমে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, তোমরা এই এমসিকিউ প্রশ্নগুলো ভালো করে দেখো। এগুলো কিন্তু পর্ষদ নির্ধারিত যে মডেল প্রশ্ন আছে সেখান থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো প্রতিটি বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম যে প্রশ্ন আছে, ইন্দো আর্য ভাষার সবচেয়ে পুরনো সাহিত্য কোনটা? এটা হচ্ছে ঋক সংহিতা। তারপরে দেখো, চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া যায় না, এটা হবে মেহেরগড়। মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হলো বুরজাহোম। তারপরে দেখো ঘ নম্বর, দক্ষিণ ভারতের একমাত্র জনপদ ছিল, কি হবে? অসমক। সুদ গ্রহণ করা নিন্দার বিষয় ছিল ব্রাহ্মণ্য ধর্মে। তারপরটা দেখো, সেলুকাস নিকট সেনাপতি ছিলেন আলেকজান্ডার। লুম্বিনী গ্রামের বলিকর সম্রাট অশোক ছাড় দিয়েছিলেন কারণ গৌতম বুদ্ধের জন্মস্থান ছিল। আর বর্কিজ নম্বর দেখো, গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হতো অগ্রহার ব্যবস্থা। ফাসিয়ানের মতে নগরের বাইরে থাকতো চণ্ডালরা। তারপর একটা দেখো, হর্ষবর্ধনের লেখা নয় কোনটা? এর মধ্যে অমরকোষ। তারপর দেখো, সুশ্রুত সংহিতায় প্রধান যন্ত্র বলা হয়েছে কাকে? হাতকে। মহাকাব্য নয় কোনটা? এর মধ্যে মহাভাষ্য। সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, কোথায়? গন্ড ফার্নেসের আমলে। আর ঢ নম্বর দেখো, ভারতীয় বৌদ্ধ পণ্ডিত রূপে পরিচিত নয় কে? হাল। এবার দেখো তোমাদের যে 14টা 1 নম্বরের প্রশ্ন থাকবে, আমি বললাম এখানে দেখো 14টা তোমাদের 1 নম্বরের প্রশ্ন আমি বললাম। এইগুলো দেখে নাও তোমরা কীরকম আসতে পারে। এটা মডেল প্রশ্ন অনুযায়ী তোমাদের প্রশ্ন দিচ্ছি। স্তম্ভ মেলাও, প্রথমে দেখো 5 নম্বর থাকছে স্তম্ভ মেলাও। দায়েব, এটা হচ্ছে জেন্দ্রাবেস্তা। শতমান বৈদিক মুদ্রা। সমাধি ইনামগাঁও। যশ বৌদ্ধ সঙ্গীতি। তারপরে পালি ভাষা জাতক। এবার দেখো তারপরে যে 1 নম্বর প্রশ্ন আসছে, দম অর্থ উপাধি নেন কনিষ্ক, এটা ঠিক না ভুল? তো তোমরা দেখে নাও, এর উত্তরগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি। দেখো তো এটা হচ্ছে সম্পূর্ণ ভুল, তাই জন্য এখানে তোমরা ভুল লিখবে। তারপর দেখো ঠিক না ভুল লেখো। এখানে দেখো, এখানে প্রশ্ন থেকে আমি করিয়েছি, এই যে প্রশ্ন থেকে এখানে উত্তরটা করানো হয়েছে। ঠিক না ভুল লিখো। সকলোত্তর পথনাথ বলা হতো হর্ষবর্ধনকে, এটা একদম ঠিক, তাই জন্য এখানে ঠিক লিখবে। তারপর প্রশ্ন, প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো?
এর উত্তর লিখবে হরপ্পা সভ্যতার অবসানের পর গাঙ্গেয় উপত্যকায় নগরের আবির্ভাব হয়, যা ভারত ইতিহাসের সেকেন্ড আরবানাইজেশন বা দ্বিতীয় নগরায়ণ নামে পরিচিত। তারপর দেখো অঙ্গ নম্বর, শূন্যস্থান পূরণ করো। তামিলনাড়ুর ড্যাশ বন্দরে দূরপাল্লার বাণিজ্য হতো। তো কোন বন্দরে হতো? কাবেরী পট্টিনম বন্দরে। তারপরে দেখো বেমানান শব্দটি খুঁজে বার করো। ব্রাহ্মী সংস্কৃত, খরষ্টি নাগরী, এটা হবে সংস্কৃত। তারপর দেখো গুহাবাস কি? উত্তর লিখবে অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটরা আজীবিকদের জন্য পাহাড় কেটে কৃত্রিম গুহা বানাতো। সেই গুহাগুলির ভেতরে সন্ন্যাসীরা থাকতেন বলে তাকেই গুহাবাস বলা হতো। বর্গীজ নম্বর দেখো, মথুরা শিল্পের মূল বিষয়বস্তু কি ছিল? উত্তর লিখবে মথুরা শিল্পটিতে বুদ্ধমূর্তি বা ভারতীয় দেবদেবীর অবয়বগুলি বিশাল আকারে তৈরি হতো। তারপরে দেখো ঝ নম্বর, চলন্ত ঘোড়ার পিঠে বসে পেছনে ঘুরে তীর ছোড়ার কায়দা ভারতীয় উপমহাদেশে কারা প্রচলন করেন? উত্তর হবে পচ্ছুবরা। চলন্ত ঘোড়ার পিঠে বসে পেছনে ঘুরে তীর ছোড়ার কায়দা ভারতে প্রচলন করে। তারপরে দেখো ইয় নম্বর, ফো কুয়ো কি বইয়ের বিষয়বস্তু কি? উত্তর লিখবে ফো কুয়ো কি বই ফা হিয়েনের লেখা। তারপরে লিখবে এই গ্রন্থের বিষয়বস্তু ভারত সম্পর্কে লেখা। তারপরে দেখো এবার চলে আসছে 3 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2-3টি বাক্যের মধ্যে। এখানে 6টা প্রশ্ন হবে, 12 নম্বর তোমাদেরকে আগেই দেখিয়েছি, এই যে তোমাদের এখানে দেখানো হয়েছে 6টা প্রশ্ন, 12 নম্বর থাকছে। এই প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। প্রথম যে প্রশ্ন, আর্য সত্য কি অথবা দ্বাদশাঙ্গ কি? তো দেখো আর্য সত্য কি হবে এখানে। ধর্মীয় সংস্কারক রূপে বুদ্ধদেব জাগতিক দুঃখের পরিপ্রেক্ষিতে 4টি আর্য সত্যের মাধ্যমে তার ধর্মনীতি গড়ে তোলেন। এই 4টি আর্য সত্য হল: জগৎ দুঃখময়, 2 জাগতিক কামনা বাসনা সব আসক্তি হলো মানুষের যাবতীয় দুঃখের কারণ, দুঃখের হাত থেকে অব্যাহতি পাওয়া যায়, দুঃখের কারণগুলি ধ্বংসের উপায়ও আছে। মানুষের জীবনের এই 4টি সত্যই আর্য সত্য বলা হয়। তারপরে যে অথবাটা আছে দ্বাদশাঙ্গ কি, তার উত্তর তোমরা লিখবে খ্রিস্টপূর্ব 300 অব্দে পাটলিপুত্রে এক ধর্ম সম্মেলনে জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের অনুগামীরা তার উপদেশ 12টি খণ্ডে লিপিবদ্ধ করেন। এগুলিকে দ্বাদশাঙ্গ নামে পরিচিত। তারপরের প্রশ্ন, স্নাতক কাদের বলা হতো অথবা সপ্তসিন্ধু বলতে কি বোঝায়? তারপরের প্রশ্ন, যজ্ঞ না করেও মৌর্য সম্রাটরা নিজেদের দেবতাদের মতোই সম্মানীয় কিভাবে প্রতিপন্ন করতেন অথবা ক্ষত্রপ কাদের বলা হতো? তো ক্ষত্রপ কাদের বলা হতো দেখে নাও। পারসিক শাসকরা প্রদেশ শাসন করার জন্য স্ট্র্যাটাপদের নিয়োগ করতেন, এদেরকে বলা হতো স্ট্র্যাটাপ বা ক্ষত্রপ। তারপরে দেখো ইন্তু কি অথবা অগ্রহার ব্যবস্থা কি? তোমাদের এর আগে এমসিকিউতে অগ্রহার ব্যবস্থা দেখলে একবার দেখে নাও। খ্রিস্টীয় 4র্থ শতকের সূচনা থেকে ব্রাহ্মণ বা ধর্মস্থানের উদ্দেশ্যে ভূমিদান প্রথার প্রচলন ঘটে। ব্রাহ্মণ পুরোহিত বা ধর্মস্থানের উদ্দেশ্যে করমুক্ত গ্রাম বা নির্দিষ্ট ভূখণ্ডদানের এই রীতিকে অগ্রহার নামে পরিচিত হয়। তারপরটা দেখো মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি অথবা প্রাচীন যুগে পরিবেশের উপর চাপ কম পড়তো কেন? তো প্রথমটা দেখো, মুদ্রা রাক্ষস 4র্থ শতাব্দী বা 8ম শতাব্দীতে সংস্কৃত কবি বিশাখ দত্ত দ্বারা রচিত একটি ঐতিহাসিক নাটক বিশেষ। জটিল রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের মধ্যে দিয়ে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক উত্থান এই নাটকের মূল বিষয়বস্তু। তারপর দেখো হিদুস কি অথবা জবনিকা কি? এর উত্তরে লিখবে ইরানিরা সিন্ধু অঞ্চলকে হিদুস বলতো, আর হিদুস শব্দটি এসছে সিন্ধু নদের নাম থেকে। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, তোমাদের যে 3 নম্বরের যে 5টা প্রশ্ন থাকবে আমি বললাম, এখানে যে 15 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ 3 নম্বরের প্রশ্নগুলো, তো সেটার উত্তর তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো কি আছে, টিকা লেখো বৈদিক সাহিত্য অথবা বৌদ্ধ সংগীতি। তো এখানে বৈদিক সাহিত্য সময় টিকাটা তোমরা দেখে নাও। আর্য যুগকে বৈদিক যুগ বলা হয়। আর্যরা বহুকাল এই দেশে বাস করে একটি উন্নত ধরনের সভ্যতা গড়ে তোলে এবং তা বৈদিক সভ্যতা নামে সুপরিচিত। বেদ হলো আর্যদের প্রধান ধর্মগ্রন্থ এবং এটা বিশ্ব সাহিত্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে। বেদ শুধু ভারতের আর্যদের প্রাচীন গ্রন্থ বা সাহিত্য নয়, সারা বিশ্বের আর্য জাতিরও একটি প্রাচীনতম গ্রন্থ। বেদ শব্দের মৌলিক অর্থ জ্ঞান এবং এই জ্ঞান বা অভিজ্ঞতায় আর্য সমাজের জীবনধারার আদর্শ বা ভিত্তি। বেদের এক অংশের নাম শ্রুতি, কারণ প্রাচীনকালে পরস্পরের কাছে শুনতে শুনতে এর প্রচার হয়। বেদ সংস্কৃত ভাষায় রচিত, এটি একজনের রচিত নয়, ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ঋষি ও মহাপুরুষদের দ্বারা এটি রচিত হয়েছে। হিন্দুদের বিশ্বাস বেদ নিত্যবেদ অপৌরসীয়, অর্থাৎ বেদের মন্ত্রগুলি মানুষের রচনা নয়, বেদ ঈশ্বরের বাণী। বেদ হতে আর্যদের ধর্ম, সমাজ, দর্শন, আচার, ব্যবহার, রীতিনীতি প্রভৃতি সম্বন্ধে জানা যায়। বেদ
4 ভাগে বিভক্ত, যথা ঋক, সাম, যজু, অথর্ব। আবার প্রতিটি বেদ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এই 4 ভাগে বিভক্ত। সংহিতা ভাগ পদ্যে রচিত, দেবতাদের স্তুতিগান দিয়ে সংহিতা রচিত। 4টি বেদের 4টি সংহিতা আছে। এইভাবে 4টি বেদের 4টি ব্রাহ্মণ আছে। ব্রাহ্মণ প্রধানত গদ্যে রচিত, এতে যাগযজ্ঞের বিধি বর্ণিত আছে। আরণ্যক ও উপনিষদ এই দুটি ভাগ পরবর্তী যুগে রচিত হয়। অরণ্যবাসী ঋষি ব্রহ্মচারীদের দার্শনিক চিন্তাধারা আরণ্যক ও উপনিষদের স্থান লাভ করেছে। আরণ্যক ভাগে সংসারত্যাগী অরণ্যবাসী সন্ন্যাসীদের উদ্দেশ্যে ধর্মোপদেশ আছে। উপনিষদে ব্রহ্ম বিষয়ক অতি গভীর দার্শনিক তত্ত্ব আলোচিত হয়েছে। এটা বৈদিক সাহিত্যের রত্নবিশেষ। তারপর প্রশ্ন দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, মডেল প্রশ্ন থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন, অথবা সাতবাহন প্রশাসন কেমনভাবে চলতো। তারপর প্রশ্ন, কুষাণ আমলে অর্থনীতির নতুন কি কি দিক দেখা গিয়েছিল, অথবা গুপ্তযুগের মুদ্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঘ নম্বর, সঙ্গম সাহিত্য কি, অথবা প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চায় আর্যভট্টের ভূমিকা বিশ্লেষণ করো। এটা তোমাদের যে মডেল প্রশ্ন থেকে দেখায়, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, মডেল প্রশ্ন থেকে তোমাদের দেখাচ্ছি। 3 নম্বর থেকে আমি দেখাচ্ছি। সরি, এটা 19 নম্বর হবে। দেখো নাও, তোমাদের এখানে সঙ্গম সাহিত্য দেখালাম। সঙ্গম সাহিত্যের পরে প্রশ্ন, টিকা লেখো, তাম্রলিপ্ত অথবা রেশমপথ। তারপর নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যের মধ্যে এখানে তোমাদের কিন্তু 5 নম্বর করে 3টা প্রশ্ন থাকবে। প্রথম যে প্রশ্ন, মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা ও মর্যাদা তুলনা করো, অথবা কলিঙ্গ যুদ্ধের ফলাফল ছিল অশোকের ধম্ম, যুক্তিসহ মন্তব্যটি আলোচনা করো। তারপর দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত কোন কোন পেশার মানুষের কথা তুমি জানতে পেরেছো তার তালিকা তৈরি করো। তার মধ্যে কোন কোন পেশা আজও দেখা যায়, অথবা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় 6ষ্ঠ শতক পর্যন্ত সময়কালের মধ্যে প্রাচীন ভারতের বাণিজ্যের বিবর্তনের দিকগুলি চিহ্নিত করো। গ নম্বর, দেখো, মৌর্য ও গুপ্ত আমলের শিল্প চর্চার মধ্যে দিয়ে ধর্মীয় ধারণার তফাতের ছাপ ফুটে উঠেছে, উদাহরণসহ মন্তব্যটি ব্যাখ্যা করো। অথবা প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা ইতিহাসের উপাদান হিসাবে চরক সংহিতা ও সুশ্রুত সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল তোমাদের প্রশ্নপত্র। তোমাদের বাকি যে সাবজেক্ট 3টে থেকে গেল সেগুলোর প্রশ্ন এবং তার উত্তর খুব তাড়াতাড়ি আনা হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো। আশা করি তোমাদের 100% সাফল্য নিশ্চিত। তোমরা ভালো করে প্রিপারেশন নাও। তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো।